আসসালামু আলাইকুম। আমি দোয়াতলী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব ফজলুর রহমান পেয়েছি। আমি আজ দশম শ্রেণীর বাংলা ছোট গল্প শোভা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি তোমাদের সামনে শোভা গল্প আলোচনা করব। এটি একটি ছোট গল্প, লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু আলোচনা করব। বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধি হয়ে উঠেছিল। শুধু তাই নয়, পৃথিবীর সকল সাহিত্যের মধ্যে বাংলা সাহিত্য একটি গৌরবের আসনে অধিষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 সাল। এটা বাংলা সন। এবং মৃত্যুবরণ করেন 22শে শ্রাবণ 1348 সাল। প্রিয় শিক্ষার্থীরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সন, জন্ম মৃত্যুর বাংলা সনটা তোমরা খুব মনে রাখবে। এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে কাজে লাগবে। ইংরেজি সন হচ্ছে, দেখো, ইংরেজি সন 7ই মে। তিনি জন্মগ্রহণ করেন, জন্ম 7ই মে 1861 সাল বা 61 এবং মৃত্যু 7ই আগস্ট 1941। দেখো, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু তারিখ বাংলা সন এবং ইংরেজি সন দুটি লিখে দিয়েছি। তোমরা এগুলো খুব মনোযোগের সাথে খেয়াল রাখবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গল্প সাহিত্যের মধ্যে সর্বপ্রথম ছোট গল্পের রূপকার। তিনি প্রথম ছোট গল্প রচনা করেছেন। তার ছোট গল্পের মধ্যে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব শোভা গল্প নিয়ে। দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেক রচনাবলী তিনি লিখেছেন। কাব্য, নাটক, উপন্যাস এসব তিনি লিখেছেন। তো তার লেখনীর উল্লেখযোগ্য লেখনীর মধ্যে সোনার তরী, তারপরে হচ্ছে তোমার মানসী, সোনার তরী, মানসী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বাণী, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা,
বিসর্জন, ডাকঘর, বিসর্জন ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ। ইত্যাদি তিনি সৃষ্টি করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বাংলা সাহিত্যের জনক তাকে বলা যায়। তিনি বাংলা সাহিত্যের জনক। আমি সংক্ষেপে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করলাম। এই পর্যায়ে আমি আমার মূল গল্পে আমি চলে যাব। শোভা গল্পের মূল গল্প নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব। দেখো, শোভার বাবা বাণীকণ্ঠ। শোভার বাবা বাণীকণ্ঠ, বাণীকণ্ঠ। শোভার মায়ের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেননি। দেখো, শোভার গ্রাম চণ্ডীপুর, গ্রাম চণ্ডীপুর। 3 বোন, শোভারা 3 বোন। 1 নম্বরে সুকেশিনী, সুকেশিনী। 2 নম্বরে সুহাসিনী। 3 নম্বরে সুবাসিনী। 3 নম্বরে সুবাসিনী। এই সবাই হচ্ছে আজকের গল্পের নায়িকা বা চরিত্র। আমি শুভা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, কন্যার নাম সুভাষিনী। সুভাষিনী অর্থ যে সুন্দর ভাষায় কথা বলে, কিন্তু বিধিভাম সুভা ছিল বাক প্রতিবন্ধী। কিন্তু বাক প্রতিবন্ধী হওয়ার পরেও সুভার পিতা মাতা কেন তার নাম পরিবর্তন করলো না? সুভার বড় বোনের নাম ছিল সুকেশিনী, মেজ বোনের নাম ছিল সুহাসিনী। তাদের নামের সাথে মিল রাখার অনুরোধে সুভার পিতা মাতা সুভার নাম রেখেছিলেন সুবাসিনী। তো এই সুবাসিনী যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, সে বাক প্রতিবন্ধী, এটা তার পিতা মাতা স্পষ্টভাবে বুঝতে পারলো। তখন তার পিতা মাতা যেন কন্যা ভারগ্রস্ত হয়ে উঠল। সুভাষকে তার কাছে একটা অভিশাপ মনে করলো। সুভার মা তার গর্বের কলঙ্ক বলে মনে করলো সুভাকে। পরিবারের কেউই সুভার সাথে ভালো আচরণ করেনি। সুভা যখন বুঝতে পারলো পরিবারের কেউই তার সাথে ভালো আচরণ করছে না, তখন সুভা আপন মনেই নিজের থেকেই সে তার বাড়ির পাশে ছিল একটি নদী, সেই নদীর সাথে সে সখ্যতা গড়ে তুলল। নদীর পাড়ে তেঁতুল তলায় বসে সে নদীর সাথে নীরব ভাষায় ডাগর ডাগর চোখ দিয়ে নদীর সাথে কথা বলতো। নদীও তার নীরবতার মাধ্যমে সুভার সাথে কথা বলতো। দুয়ের মধ্যে এক নীরব সখ্যতা গড়ে উঠেছিল। এর পরিবর্তে সুভা প্রকৃতির সাথে ম্লান হয়ে প্রকৃতির সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলেছিল। কারণ প্রকৃতি ছিল তার পরম বন্ধু। প্রকৃতির মধ্যেই সে বেড়ে উঠতেছিল। তাই প্রকৃতির ভাষা শোভা বুঝত, শোভার ভাষাও যেন প্রকৃতি বুঝত। এরকম দুয়ের মধ্যে এক অনাবিল বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপরে শোভা তার গৃহপালিত 2টি গরু, একটির নাম ছিল সর্বশী, আরেকটির নাম ছিল পাঙ্গুলি। সর্বশী পাঙ্গুলির সাথে সুভার সখ্যতা গড়ে উঠেছিল। সুভার যখন মনে কোনো কষ্ট হতো, বেদনা হতো, নির্বাক চিত্তে সুভা ডাগর ডাগর চুপ করে গোয়াল ঘরে গিয়ে এই সর্বশী পাঙ্গুলির গলা ধরে বসে বসে কাঁদত।
খরগোশ এবং পাঙ্গলি তাদের শিং দ্বারা আস্তে আস্তে শোভার গা ঘেঁষে শোভাকে বুঝিয়ে দিত, বাক্ষীন কণ্ঠে বুঝিয়ে দিত যে শোভা দেখো, তোমার আব্বা যখন আমাদের আক্রমণ করে, তোমার বাবা বাণীকণ্ঠ যখন আমাদের আক্রমণ করে, আমাদেরকে ঠিক মতো খেতে দেয় না, তখন আমরা কষ্ট পাই, কিন্তু কষ্ট পেলেও আমাদের সেটা মেনে নিতে হয়। শোভা, তুমি এরকম কষ্ট পেলেও তোমাকে মেনে নিতে হবে, ঠিক আছে? এরকম শোভাকে কি সান্ত্বনা দিত, ঠিক আছে? তো এই শোভা এরপরে তার পরিবারে আরো দুটি বন্ধু খুঁজে নেয়, একটা হচ্ছে ছাগল আর একটা হচ্ছে বিড়াল ছানা। এরপরে পাশের বাড়ি গোসাই পরিবারের অকর্মণ্য ছেলে প্রতাপের সাথে তার বন্ধুত্ব করে ওঠে। প্রতাপ নদীতে মাছ ধরে। শোভা প্রতিদিন প্রতাপের জন্য একটি করে পান বরাদ্দ করে রাখে, নিজে হাতে পান বানিয়ে প্রতাপের জন্য নিয়ে যায়। প্রতাপের মাছ ধরার জন্য একজন নির্বাক বন্ধুর প্রয়োজন, তেমনি শোভা ছিল নির্বাক। তাই প্রতাপ শোভাকে আদৌ বন্ধু হিসেবে গ্রহণ করেনি, তবে বন্ধুর মতো আচরণ শোভার সাথে সে করেছে। শোভাকে অতি আদর করে সে সু বলে ডাকত। শোভা প্রতাপের সাথে আপন মনে সখ্যতা সৃষ্টি করেছিল। শোভা মনে করত যে প্রতাপকে সে বুঝিয়ে দিতে চাইতো যে পৃথিবীর মধ্যে শোভা একজন কাজের লোক। সে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। সে এমন অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, সে যদি জলকুমার হতে পারত তাহলে সাপের মাথার মুড়ি নিয়ে প্রতাপের পাশে নামিয়ে রেখে আবার জলে ডুব দিত, আর প্রতাপ সেই মানিকটি নিয়ে ডুব দিয়ে পাতালপুরে গিয়ে রূপার অট্টালিকার মধ্যে স্বর্ণের পালঙ্কের মধ্যে রাজকুমারীকে সজ্জায় পেত। তাহলে প্রতাপ কতই না খুশি হতো। এরকম সে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। একদিন বাণীকণ্ঠ তার বউর সাথে আলোচনা করে সে বিদেশে গেল। বিদেশ থেকে ফিরে এসে তার বউর সাথে আলাপ করে বলল যে কাল কলিকাতা যেতে হবে, কলিকাতা শোভার জন্য আমি বর ঠিক করেছি। এই কথা শুনে শোভা কাঁদতে লাগলো। বাবা মায়ের পাশে ঘুরঘুর করে চলাফেরা করতে লাগলো। বাবার পাশে বসে শোভা কাঁদতে লাগলো। বাবা শোভাকে সান্ত্বনা দিল, আর শোভাকে সান্ত্বনার দিকে বাণীকণ্ঠের চোখ বেয়ে পানি পড়েছিল। এতেও প্রমাণ হয় বাণীকণ্ঠ শোভাকে ভালোবাসত। শোভা রাত্রির অন্ধকারে নদীর পাড়ে গিয়ে ডাগর ডাগর চোখ করে নদীর কাছ থেকে সে বিদায় নিল, নদীর সাথে ভাব বিনিময় করে বিদায় নিল। এরপরে নদীর পাড়ে যে তটভূমি, সেখানে তার বাহু দ্বারা দুটি হাত বাড়িয়ে তটভূমিকে আঁকড়ে ধরে সে বলল যে মা, তোমাকে আমি যেমন দু হাত বাড়িয়ে আঁকড়ে ধরেছি মা, তুমি আমাকে তেমনি দু হাত বাড়িয়ে আঁকড়ে ধরো, তুমি মা আমাকে যেতে দিও না। তার একটু পূর্বে যখন সে তার গৃহপালিত দুটি বন্ধু সর্বস্ব পাঙ্গুলির কাছ থেকে সে বিদায় নিল, ছাগল ছানার কাছ থেকে সে বিদায় নিল। তারপর প্রতাপ এর সাথে যখন দেখা হলো, প্রতাপ তখন বলেছিল যে কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, দেখিস বিয়ে করলে আবার আমাদেরকে ভুলিস নে। তখন শোভা এমন ভাবে ডাগর ডাগর চোখ করে প্রতাপের দিকে চেয়েছিল যে প্রতাপকে সে বুঝিয়ে দিতে চেয়েছিল যে আমি কি তোমার যোগ্য ছিলাম না। এমন একটি ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনের মধ্যে তুলে ধরেছে। তো পরিশেষে শোভা যখন তার সমস্ত বন্ধুদের কাছ থেকে বিদায় নিল, প্রতাপের কাছ থেকে বিদায় নিল, নদীর কাছ থেকে বিদায় নিল, নদীর কাছ থেকে বিদায় নিতে গিয়ে শোভার বড্ড কষ্ট হয়েছিল। সে দুই বাহু বাড়িয়ে দিয়ে নদীর সবুজ বিস্তীর্ণ সমতল ভূমিকে সে দুই বাহু দিয়ে আঁকড়ে ধরে সে বলেছিল, মা তুমি আমাকে যেতে দিও না মা, আমি তোমাকে যেমনটি করে আঁকড়ে ধরেছি মা, তেমনি তুমিও আমাকে আঁকড়ে ধরো, তুমি আমাকে যেতে দিও না। এভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পটি শেষ করেছেন। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটি অতি সংক্ষেপে শেষ করলাম।
প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই গল্পটি তোমরা ভালো করে পড়বে, পাঠ্য বইটি রিডিং ভালো করে পড়ে প্রত্যেকটি লাইনের নিচে তোমরা কলম দিয়ে আন্ডারলাইন করবে এবং তোমরা নিজেরাই ছোট ছোট প্রশ্ন তৈরি করবে, তার উত্তরও তোমরা নিজেরাই বই থেকে লিখবে। এভাবে লিখলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের আয়ত্তে আসবে। শুধু তাই নয়, তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো তোমাদের আয়ত্তে আসবে। আমি আজকে তোমাদের কাছে বাড়ির কাজ দেব, এই শোভা গল্পের থেকে তোমরা 20টি প্রশ্ন নিজেরাই তৈরি করবে, আবার নিজেরাই তার উত্তর লিখবে। দেখো, বাড়ির কাজ। বিশটি প্রশ্ন নিজে তৈরি করবে, নিজে তৈরি করে তার উত্তর নিজে লিখবে, নিজে খাতায় লিখবে, খাতায় লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা ভালো থাকবে। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরচিত ছোট গল্প শোভা এখানেই সংক্ষিপ্ত আকারে শেষ করছি। আবার দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে আমি গল্পটি নিয়ে আরেকবার আলোচনা করব। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।